পাহাড়ি উঁচু নিচু রাস্তা পাড়ি দিয়ে খাসিয়া পুঞ্জিতে পৌঁছে চোখে পড়ল অসম্ভব সুন্দর একটা গির্জা। খাসিয়াদের 80% খ্রিস্টান হওয়ায় প্রায় প্রতি খাসিয়া পুঞ্জিতে থাকা আলাদা আলাদা গির্জা অর্থাৎ প্রার্থনাগার। এমন পাহাড়ি অঞ্চলে সুন্দর কারুকার্য পাকা দালানে তৈরি গির্জা দেখে অবাক চোখে তাকালো রোজা তীর্থ। রোজার মনে হতে লাগলো এমনটা একটা গির্জা শহরের আধুনিকায়নে ঘিরে থাকা গির্জাগুলোকেও টেক্কা দিয়ে যাবে সহজেই। গির্জার সামনে একদল খাসিয়া বাচ্চাদের চোখে পড়ল। হাতে ছোট ছোট লাঠি দিয়ে ছুটে ছুটে খেলছে তারা। লাঠির মাথায় ছোট ছোট চাকা লাগানো। গির্জার পাশে পাহাড়ি ঢলে সুন্দর ছোট্ট একটি চায়ের দোকান। হঠাৎ গাড়ি থামাতে বলল মৃন্ময়। ঘাড় বাঁকিয়ে রোজাকে উদ্দেশ্য করে বলল, চা খাবেন মিস রোজা? দোকানের পরিবেশটা কিন্তু চমৎকার। মৃন্ময়ের প্রস্তাবে খুশিতে লাফিয়ে উঠল রোজা। ঝটপট গাড়ি থেকে নেমে বিস্ময় নিয়ে বলল, সব কিছু কত গোছানো! এই পাহাড়ে এতটা ছিমছাম পরিবেশ পাওয়া যাবে ভাবতেই পারিনি আমি। মৃন্ময় হাসল, হাসি মুখেই বলল, খাসিয়ারা খুব গোছালো জাতি। ওরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই বেশি পছন্দ করে। চলুন। তীর্থ বাচ্চাদের দিকে এগিয়ে যেতে বাচ্চারা এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখে মুখে ভয়ের ভাবটা স্পষ্ট। ততক্ষণে মৃন্ময়ও এগিয়ে এসে বাচ্চাদের দিকে তীর্থের কাঁধে হাত রেখে বাচ্চাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ভয় পেও না, এদিকে এসো, ছবি তুলবো তোমাদের সাথে। সাথে সাথেই একজন দুজন করে এগিয়ে এলো তারা। একসময় দেখা গেল সব কয়টা বাচ্চা ঘিরে ধরেছে তাদের। কে কত কাছে দাঁড়াবে তা নিয়ে চলছে তুমুল হাঙ্গামা। তীর্থর কাছ থেকে ক্যামেরা নিয়ে ছবি তুলে দেওয়ার দায়িত্ব নিল মৃন্ময়। তীর্থ রোজা পাশাপাশি দাঁড়িয়ে তাদের ঘিরে রেখেছে একঝাঁক খাসিয়ান শিশু। দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। কিন্তু মৃন্ময়ের তোলা বেশিরভাগ ছবিতেই ফুটে উঠল রোজার হাসিমাখা মুখ, সেই টোল পড়া হাসি। ছবি তোলা শেষ করে গাড়ি থেকে চকলেট এনে বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিল মৃন্ময়। রোজা অবাক হয়ে বলল, বাচ্চাদের সাথে দেখা হবে এটা আপনি জানতেন? এত চকলেট আনলেন যে? মৃন্ময় হেসে বলল, ঠিক জানতাম না, তবে গেস করেছিলাম। চলুন চা খাওয়া যাক, এখন অনেকটা পথ বাকি। রোজাকে কিছু বলার সুযোগ না দিয়ে তীর্থকে নিয়ে দোকানের দিকে এগিয়ে গেল মৃন্ময়। চায়ের দোকানে দুটো বাঁশের বেঞ্চ। রোজা তার একটিতে পা ঝুলিয়ে বসে এদিক ওদিক তাকালো। প্রকৃতির সাথে যুদ্ধ করেই আধুনিকতার পরশে সিক্ত হয়েছে তারা। রাস্তার দুপাশে ছিমছাম গোছানো ছোট বড় কাঁচা পাকা ঘর। কোথাও কোথাও সোলার প্যানেলে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা। রোজা চায়ের কাপে চুমুক দিয়ে গির্জার দিকে তাকালো। আঙুল দিয়ে ইশারা করে বলল, ওটা কিসের মূর্তি নায়ক সাহেব? রোজার হাতকে লক্ষ্য করে গির্জার দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিল মৃন্ময়। শান্ত গলায় বলল, ওটা যিশুর মূর্তি। এখানে বেশিরভাগ জনগোষ্ঠী ক্যাথলিক খ্রিস্টান। যিশুকে খুবই ভক্তি করে সবাই। ও। চা খাওয়া শেষ করে গাড়ি ছুটতেই আবারও চোখে পড়ল একদল বাচ্চা। তাদের হাতেও লাঠি। রোজা তীর্থ জানালায় ঝুঁকে পড়ে হাত নাড়াতেই উজ্জ্বল হয়ে উঠল তাদের মুখ। নিষ্পাপ হাসিতে মত্ত হয়ে তারাও হাত নাড়তে লাগলো তুমুল গতিতে। তাদের থেকে চোখ সরাতেই চোখে পড়ল একদল যুবক ও বৃদ্ধ রাস্তার পাশে ড্রাম উল্টিয়ে তারপর ক্যারাম খেলছে তারা। রোজা সেদিকে দৃষ্টি রেখেই বলল, আচ্ছা, এই খাসিয়ান বাচ্চাদের কি খেলার মতো আর কোনো খেলনা নেই? সবাই লাঠি নিয়ে খেলে কেন? দেখুন, সবার হাতেই লাঠি। মৃন্ময় হেসে উঠল। তীর্থ খানিক ভেবে নিয়ে ফোড়ন কেটে বলল, আমিও খেয়াল করলাম, আহারে, আগে জানলে আমাদের মানবদরদী রোজা ম্যাডামকে কিছু খেলনা কিনে আনতো, তাই না রোজা ম্যাডাম? রোজা রাগে চোখে তাকিয়ে বলল, তীর্থ, মায়ের খাবার চাইস না। তীর্থ সেদিকে পাত্তা না দিয়ে জানালার দিকে উকি ঝুঁকি দিয়ে চিন্তিত গলায় বলে উঠল, ইস রে, বাচ্চা থেকে বুইরা খসিয়ানো দেখা হয়ে গেল, কিন্তু একটা মাইয়াও চোখে পড়লো না। চারদিক কেমন মরুভূমি লাগতেছে রে দোষ। এরা কি জানে না আজ আমি আসবো? রোজা বিরক্তি নিয়ে বলল, তুই আসবি জেনে ঘর থেকে বের হয়নি কেউ। মেয়েদের উপর তুই আস্ত একটা আচাপ। সর এখান থেকে।
তীর্থ মুখ ভেঙে সরে বসলো। ডান পাশে জানালা দিয়ে আবারও ছবি তোলায় মত্ত হয়ে পড়ল। রোজা উৎসাহ নিয়ে বলল, সত্যি কি এদের আর কোনো খেলনা নেই? মৃন্ময় একটি ছোট্ট শ্বাস নিয়ে বলল, ওটা ওদের খেলনা নয়, প্রতিরক্ষার প্রস্তুতি মিস রোজা। রোজা অবাক হয়ে বলল, মানে কিসের প্রতিরক্ষা? মৃন্ময় হেসে বলল, পাহাড়ি পরিবেশটা আমাদের পরিবেশের মতো স্বাভাবিক নয়। পারিপার্শ্বিক প্রতিকূলতার জন্যই খেলার চলে ছোট সময়ের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয় তাদের। কারণ চা বাগানের পাহাড়ি রাস্তায় সাপের আনাগোনাটা চোখে পড়ার মতো, বিভিন্ন জায়গায় বিপদ উঁত পেতে থাকে। তাই বাচ্চাদের ছোট থেকেই তাদের প্রতিরক্ষা সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। বলতে গেলে প্রতিকূল পরিবেশ এভাবেই প্রতিকূলতার সাথে খাপ খাইয়ে বেড়ে উঠছে এই এলাকার শিশুরা। রোজা কিছু বলবে ঠিক তখনই চোখ পড়ল বাগানে ঘেরা একটি পাকা বাড়ি। বাড়ির সামনে বারান্দাটায় সবচেয়ে বেশি নজর কাড়ল রোজার। পরিপাটি করে সাজানো সুন্দর বসার ব্যবস্থা, দেখতে অনেকটাই চা বাগানের বাংলো বাড়িগুলির মতো। রোজা খেয়াল করে দেখল বাড়ির ছাদের উপর দুটি ডিশ অ্যান্টেনা। ব্যাপারটায় খুবই অবাক হলো রোজা। এমন একটা পাহাড়ের ডিশ অ্যান্টেনা, এটা তো পাহাড়ি বন্ধুর পথ পেরিয়ে এমন সুন্দর বাড়ি দেখতে পাবে কল্পনা করতে পারেনি রোজা। রোজার বিস্ময় কাটিয়ে আলী বলে উঠল, স্যার, এটাই ঝিনু মন্ত্রীর বাড়ি। তীর্থ কপাল কুঁচকে বলল, শহরে কি কোনো মন্ত্রী এই পাহাড়ি অঞ্চলে থাকে কেন? কোন কামে? আলী উৎসাহ নিয়ে বলল, তীর্থ ভাই, এ মন্ত্রী হে মন্ত্রী না, খাসিয়া গো, পুঞ্জি প্রধানকে এরা মন্ত্রী বলে। মন্ত্রী মানে পুঞ্জির হেডম্যান। এই এলাকায় ঝিনু মন্ত্রী নামে পরিচিত এই ভদ্রলোক। আসল নাম হইল গিয়া জিনুল আমিন। ব্যাপারটা বুঝতে পেরে ঠোঁট উল্টালো তীর্থ। আপাতত এটাই তাদের গন্তব্য বলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সে। এখানেও একগুচ্ছ বাচ্চারা লাঠি হাতে ছুটোছুটি করছে। আগন্তুকদের দেখে থেমে গেল তাদের ছুটোছুটি। অবাক চোখে নিষ্পাপ চাহনি নিয়ে তাকালো রোজাদের দিকে। বাচ্চারা হঠাৎ নীরব হয়ে যাওয়ায় দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালেন মধ্যবয়স্ক এক ভদ্রলোক। কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কি আপনারা এখানে কিসেন? মৃন্ময় পিছনে ছিল। সানগ্লাসটা খুলে নিয়ে দুপা সামনে এগিয়ে স্মিত হেসে বলল, আমরা ঢাকা থেকে এসেছি। চলুন, আমিন সাহেব আছেন আর সাথেই দেখা করতে চাই। লোকটা খানিকটা ভরকে গেল। কিছুক্ষণ নীরব থেকে মুখে হাসি নিয়ে বললেন, যে আমি জিনুল আমিন, কিন্তু আপনারা আমার সাথে কি কথা বলতে এসেছেন? মৃন্ময় হাসি মুখে বলল, তেমন কিছুই না, আমাদের পুঞ্জি ঘুরতে এলাম, সেই সুবাদেই পুঞ্জি প্রধানের সাথে দেখা করার ইচ্ছে জাগলো মনে। পুঞ্জি প্রধান শব্দটা উচ্চারণ করতেই মনের মাঝে গভীর কোনো ব্যক্তির ছবি ভেসে ওঠে। মনে হয় লোকটি কতই না কঠোর। কিন্তু জিনুল আমিরের মাঝে এমন কিছু চোখে পড়ল না রোজার। রোজার মনে হলো লোকটি অন্তত বিনয়ী এবং সরল মনের মানুষ। অতিথি আপ্যায়ন যে বাঙালিদের ঐতিহ্য তা যেন আবারও মনে করিয়ে দিলেন উনি। গরুর খাঁটি দুধের তৈরি অসাধারণ স্বাদের চা আর মচমচে বিস্কুট অতিথি আপ্যায়ন করলেও মনটা ভরে উঠল সবার। কি সারল্য হাসি, কি বন্ধুপূর্ণ ব্যবহার। আজকাল এই আধুনিক সমাজে টেবিল ভরে খাবার সাজিয়ে দিলেও কোথাও যেন কিছু একটা ফাঁকা থেকে যায়। সে ফাঁকা অংশটা হলো আন্তরিকতা। শহরে মানুষের মনে আন্তরিকতার নিঃশেষ ঘটলেও পাহাড়ি এই দুর্গম অঞ্চলে বসেও এই ক্ষুদ্র জনগোষ্ঠী মানুষগুলো আন্তরিকতা নামক জিনিসটাকে আঁকড়ে ধরে আছেন খুব শক্ত করে। চা খাওয়া শেষ করে কথায় কথায় বলল মৃন্ময়, অনেক বছর আগে এই পুঞ্জিতে একবার এসেছিলাম আমি। তখন তাহেরা পতাম নামে এক লোকের সাথে পরিচয় হয়েছিল। খুবই আন্তরিক লোক ছিলেন উনি। এত বছরে পুঞ্জির অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। উনি কোথায় এখন? এসেছি যখন, ওনার সাথে একবার দেখা করতে পারলে বেশ হতো। জিনুল সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, তাহেরা পতাম, হ্যাঁ, ও তো এই পুঞ্জিতেই ছিল। খাসিয়া গঠনের সক্রিয় সদস্য ছিল। কিন্তু তীর্থ বিস্ময় নিয়ে বলে উঠল, নেই মানে? গেল কই? মারা গেছে?
জিনুর সাহেব মাথা দুলিয়ে বললেন, না, মারা যায়নি। এখান থেকে মাগুরা ছাড়া পুঞ্জিতে চলে গেছে প্রায় 5 বছর হলো। এত কষ্ট করে আসাটা তার মানে সবটা ভেস্তে। রোজা উদ্বিগ্ন গলায় বলল, কিন্তু কেন? নিরালা পুঞ্জির থেকে মাগুরা পুঞ্জির যাতায়াত ব্যবস্থা ভালো। রোজা তীর্থ দুজনে ভগ্ন হৃদয় নিয়ে মৃন্ময়ের দিকে তাকালো। মৃন্ময় মুখে হাসি টেনে নিয়ে জিনুল সাহেবের সাথে কথা বলে চলেছেন। রোজার ইচ্ছে করছে মৃন্ময়ের মাথাটা দুটুকরো করে পা ছড়িয়ে কাঁদতে। উফ, অসহ্য। আরুর বাবা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠলেও বেশ কিছুদিন হসপিটালে থাকতে হবে তাকে। কিন্তু আরিফ আরমান সাহেবকে রিলিজ করে নেওয়ারই চেষ্টা চালাচ্ছে। প্রাইভেট হসপিটালে দিনে যত টাকা খরচ হয় তা একটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য অর্ধেক বছরের উপার্জন। অপারেশনের জন্য এত টাকা খরচ হওয়ার পরও কেবিন খরচ, ঔষধ, হেন তেন নিয়েও বড় অঙ্কের টাকায় প্রয়োজন পড়েছে আরিফের। ব্যাংকে আরুর বিয়ের জন্য জমানো টাকা আর ঢাকার একতলা বাড়ির বন্ধক রেখে যা কিছু টাকা হয়েছে তাতেই বাবার চিকিৎসা চালাচ্ছে সে। কিন্তু সেই টাকাও তো প্রায় শেষের দিকে। ডক্টরদের অনেক বলে কালকের দিনে রিলিজ করানোর জন্য রাজি করাতে পেরেছে সে। দুদিনের ধকলে ক্লান্ত শরীরটা যেন আর টানতে পারছে না সে। তবুও টানতে হচ্ছে, বড় ছেলে বলে কথা। ভারী ক্লান্ত শরীর নিয়ে দরজা ঠেলে বাবার কেবিনে ঢুকলো সে। আরও টুলে বসে বাবার হাত ধরে ঘুমিয়ে আছে। লিনা খানিক দূরে সোফায় গা এলিয়ে বসে আছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বসে থাকতেও কষ্ট হচ্ছে তার। আরিফ ভেতরে ঢুকতেই ঘুমন্ত আরুর দিকে তাকালো। নিঃশব্দে আরুর পাশে গিয়ে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস ফেলে দুরন্তর বোনের মাথায় হাত বুলিয়ে কপালে হালকা ঠোঁট ছোঁয়ালো। 2 দিন যাবৎ বোনটাকে কাছ থেকে দেখতে পারেনি সে। যা করুক, যেমনই করুক, কলিজা টুকরো ওর। ছোটবেলা থেকে বুকের কাছে লাগিয়ে বড় করেছে তাকে। বোনের নিষ্পাপ ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মুচকি হাসল আরিফ। আবারও কপালে চুমু দিয়ে সরে দাঁড়িয়ে লিনাকে উদ্দেশ্য করে বলল, কাল বাবাকে রিলিজ দিয়ে দিবে নীলা। আজকাল দুপুরে সোনাপুকুর যাচ্ছি। লিনা অবাক চোখে তাকালো, দুর্বল গলায় বলল, সোনাপুকুর? ঢাকায় বাসা রেখে অসুস্থ বাবাকে নিয়ে গ্রামে কেন যাবে আরিফ? ওখানে ইলেকট্রনিকের সমস্যা, রান্নার সমস্যা, কিভাবে সব হবে আরিফ? আরিফ অসহায় চোখে স্ত্রীর দিকে তাকালো। ধীর পায়ে স্ত্রীর সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে লিনার হাত দুটো নিজের হাতে টেনে নিয়ে মৃদু গলায় বলে উঠল, ঢাকার বাড়িটা বন্ধক দিয়ে দিয়েছি নীলা। টাকা শোধ না করা পর্যন্ত ওরা সেখানে ভাড়াটিয়া রাখবে, ওই শর্তে দিয়েছি। ওখানে তোমার খুব কষ্ট হবে নীলা। একটু তুমি বাবার বাড়ি চলে যাও নীলা, আমি দিয়ে আসি। লিনার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। স্থির দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি শুধু তোমার সুখের সময়ে পাশে থাকবো বলে বিয়ে করিনি আরিফ। যে অবস্থায় থাকবে আমিও ওভাবেই থাকবো। শুধু চোখ মেলে তোমাকে দেখতে পেলেই হলো। প্লিজ এইটুকু থেকে বঞ্চিত করো না আমায়। লিনার কথায় দ্রুত চোখ সরিয়ে নিল আরিফ। চোখটা জ্বলছে খুব। আদৌ কি লিনার মতো একজন জীবনসঙ্গী পাওয়ার যোগ্য সে? আরিফ নিচের দিকে চোখ রেখেই বলে, জেদ করো না নীলা, এমন পরিবেশে মানিয়ে নিতে পারবে না তুমি। তাছাড়াও আমাদের বাবু। খুব পারবো, এসব নিয়ে ভেবো না তো তুমি। তোমাকে, বাবাকে, আমার আরুটাকে রেখে কোথাও যাচ্ছি না আমি আরিফ। তুমি সোনাপুকুর যাওয়ার ব্যবস্থা করো। তুমি সব দিকটা সামলে নিতে পারলে তোমার স্ত্রী হয়ে এইটুকু আমি পারবো আরিফ। আরিফ লিনার সব কথায় কানে গেল আরুর। 2 দিন যাবৎ ঘুম নামক জিনিসটা চোখে যেন ধরাই দিচ্ছে না তার। তবুও চোখ বুজে পড়েছিল শুধুমাত্র ভাইয়ের আদর পাওয়ার জন্য। আরু জানে আরিফ আরুর সামনে কঠোর হওয়ার চেষ্টা করলেও আরুর ঘুমিয়ে থাকার সুযোগ বোনের পাশে বসে সে। প্রথম যেদিন চড় লাগাইছিল সেদিনও এসেছিল আরিফ। ঘুমন্ত আরুর মাথায় হাত বুলিয়েছে প্রায় ঘন্টা খানিক। হাতের ছাপ পড়ে যাওয়ার গালটা চুমুতে ভরিয়ে দিয়েছিল যেন। আরও সেই ছোট্টটি আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি মুছে নিজেকে শক্ত করলো আরু। এবার রাফিনকে কোনো সুযোগ দিবে না সে, 1 ফোঁটা সুযোগও না।
রাফিনের একটা প্রতিশোধের জ্বালা অনেক পুড়িয়েছে তাদের, আর তার পুড়তে দিবে না আরও। রুখে দাঁড়াবে, এরপর যা হয় হোক। নিজের রুমে ব্যাগ প্যাক করছে রাফিন। দরজার পাশে দাঁড়িয়ে ব্যাগের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে আসিফ, যেন ব্যাগ থেকে মারাত্মক কোনো কিছু আবিষ্কার করে ফেলবে সে। রাফিন ব্যাগের চেইন লাগাতে লাগাতে বলল, শালাই মৃন্ময় গেছে তো গেছেই, মেয়েটাকে সাথে নেওয়ার কি দরকার ছিল? আর এই মেয়ে খুঁজে খুঁজে প্রবলেমের মাঝেই কেন গিয়ে পড়ে বুঝি না। এদের সম্পর্ক কি রে? কি চলে এদের মাঝে? আসিফ চৌকিত চোখে তাকালো, ঢোক গিলে নিয়ে বলে, আসি কাপড় মাছে ভাই, রাজবীর মাইয়া ওর নায়কের মাঝে। রাফিন ঘুরে তাকালো, ভ্রু কুচকে রাগী গলায় বলল, রাদীবের মাইয়া বললি কেন? নাম ধরে বলতে পারিস না? এই রাদীব হারামজাদাটার নাম আমার সামনে নিবি না, শালা হারামি একটা। এই এর ছেলেকে এখনো মারতে পারলি না? এই ছোট্ট একটা ছেলেকে মারতে এত সময় লাগে? আসিফের মুখটা কালো হয়ে আসে। যার নামটাই শুনতে পারে না তার মেয়েকে নিয়ে এত চিন্তা করার কি আছে? বুঝে না আসিফ, বিড়বিড় করে বলে, না মানে হারুন রে, কাজটা করতে দিয়েছিলাম, ফাজিলটাই ট্রাক দিয়ে অ্যাক্সিডেন্ট করতে গিয়ে মেয়েরা শুধু রিক্স হয়ে উঠে চলে আসছে। অ্যাক্সিডেন্ট করতে গিয়ে না মেরে শুধু রিক্সা উল্টে চলে আসছে। পাবলিক দাওয়া করেছিল নাকি পোলা মরেই নাই, শুধু পা ভাঙছে। চিন্তা করেন ভাই, কাম হয়ে যাবে। রাফিন ভ্রু কুচকে কিছু ভাবে, তারপর বিরক্তি নিয়ে বলে, থাক, এটা আপাতত স্কিপ করে নতুন কাজটাই মন দে। মৃন্ময় সিলেট কেন গেছে এবং এই ডিরেক্টরের সমস্যাটা কি খুঁজে বের কর। দরকার পড়লে মৃন্ময়কে মেরে দিস, এক গুলিতে খতম। খুব দরকার না পড়লে রোজাকে মারার দরকার নেই। আর হ্যাঁ, ডন টাচ হার। মারার আগে যদি ওকে টাচ করতে যাস তো খবর আছে, হাত কেটে গলায় ঝুলিয়ে দেব। রাফিন রাগী দৃষ্টি নিক্ষেপ করে, লাগেজটা হাতে তুলে নেয়। সাদা শার্টের উপর কালো কোট জড়াতে জড়াতে বলে, দুদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছি, পরশুই চলে আসবো। এসে যেন সব রেডি পাই আমি। আসিফ অবাক চোখে তাকালো, বিস্ময় নিয়ে বলল, কি রেডি পাওয়ার কথা বলছেন ভাই? রাফিন স্বাভাবিক গলায় বলল, কাজী, বিয়ে করব। বিয়ে করতে নাকি কাজই লাগে? আর কি কি লাগে রে? এনিওয়ে, যা কিছুই লাগুক না কেন, সব কিছুই রেডি চাই আমি। গট ইট। আসিফ হা হয়ে তাকিয়ে আছে। রাফিন খুব স্বাভাবিকভাবেই বেরিয়ে যায়, যেন হুট করে বিয়ে করতে চাওয়াটা নিতান্তই একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আসিফ আগেই জায়গায় অনড়। নিজের কানকে বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে তার। আসিফ ঢোক গিলে নিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো, মাথাটা ঝিমঝিম করছে তার। ভাই কি তবে ওই রাদীবের মাইয়া থুকু রোজা ম্যাডামকে বিয়ে করবে নাকি? রোজার নামটা মনে হতেই আবারও ঢোক গিলে আসিফ। চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস টেনে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাফিনের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলো ওরা। রোজা তীর্থ দুজনের মুখই শুকিয়ে আছে, দুজনের মনটাই ভীষণ রকম খারাপ। মৃন্ময় ওদের দিকে ভ্রু কুচকে তাকায়, কুচকানো ভ্রু দুটো আরও খানিকটা কুচকে নিয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড গাইস? তীর্থ মুখ ফুলিয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? সে কবে থেকে শুধু চরকার মতোই ঘুরে যাচ্ছি, তো ঘুরেই যাচ্ছি। আরিয়া আহমেদ ফয়সালকে খুঁজে বের করার জন্য বের হলাম সাইয়াম চ্যাংকে খুঁজতে, আবার সাইয়াম চ্যাংকে খুঁজে পাওয়ার জন্য বের হলাম তাহেরা পাতামকে খুঁজতে। এই তাহেরা পাতামকে খুঁজে পাওয়ার জন্য এলাম জিনুল আমিনের কাছে। আর এই এত কিছুর করে ফলাফল 0। এরপরও আপনি বলছেন হোয়াট হ্যাপেন্ড? মৃন্ময় ডান চোখের ভ্রু খানিকটা উঁচু করে তাকায়, শান্ত গলায় বলে, 0 কিভাবে হলো? উনি তো বললেন যে তাহেরা প্রথম মাউর ছাড়াই আছেন, ওখানে গেলেই পেয়ে যাবো ওনাকে। আর যদি না পাই? ধৈর্য রাখতে শেখো তীর্থ, এত অল্প ধৈর্য জার্নালিজম হবে না। মনে রেখো, ফলাফলটা সবসময় তোমার হাতে থাকে। তুমি যা ভাববে তোমার ফলাফলও তাই হবে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে বিশ্বাস না করবে যে তুমি হেরে গেছো, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তিই তোমার হারাতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। গট ইট। তীর্থ মাথা ঝাঁকায়। রোজা ক্লান্ত গলায় বলে, এবার তাহলে সরাসরি মাগুরছড়া যাচ্ছি আমরা। মৃন্ময় সানগ্লাসটা চোখে দিতে দিতে সামনের দিকে তাকিয়ে বলে,
আলী আবারও গাড়ি ছুটায়। গাড়ি ছুটে চলে লাউয়াছড়া বনের দিকে। লাউয়াছড়া জঙ্গলের কাছেই মাওয়াছড়া খাসিয়া পুঞ্জি। লাউয়াছড়ার আরেক নাম হলো রেন ফরেস্ট। শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে 6 কিলোমিটার দূরে লাউয়াছড়া বন আর শহর থেকে 8 কিলোমিটার দূরে মাগুরা খাসিয়া পুঞ্জি। লাউয়াছড়ার কাছাকাছি আসতেই গাড়ি থামাতে বলে মৃন্ময়। রোজা তীর্থের দিকে তাকিয়ে বলে, টায়ার্ড হয়ে পড়েছেন তো, চলুন ইনভেস্টিগেশন থেকে বিরতি নিয়ে বনটা ঘুরে দেখি। অসাধারণ একটা জায়গা। রোজা তীর্থ দুজনেই নেমে আসে। চারিদিকে সবুজের সমারোহ, কত শত অচেনা পাখির ডাক। জঙ্গলের ভেতরের দিকে হাঁটতে হাঁটতেই বলে উঠল মৃন্ময়, এই বনে প্রায় 167 প্রজাতির উদ্ভিদ আছে মিস রোজা। এছাড়া 64 প্রজাতির বন্য প্রাণীও আছে। রোজা ভয় পাওয়া চোখে তাকিয়ে বলে, বন্যপ্রাণী? মৃন্ময় শয়তানি হাসি দিয়ে বলে, হ্যাঁ, বন্য প্রাণী, হনুমান, উল্লুক এসব সামনে পড়া যাওয়াটা খুব নর্মাল। আর মৃন্ময়ের কথা শেষ না হতেই ভীতু গলায় বলে ওঠে তীর্থ, বস, আমার আর টাইট ফিল হচ্ছে না। এখানে বন্যপ্রাণীর সাথে প্রেমলাভ না করে চলুন বরং মাগুর ছড়াতেই যাই। কিন্তু ততক্ষণে রোজা পগার পার। মুগ্ধ দৃষ্টিতে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। চাপালিশ গর্জন, তেলসুর নামে কত উঁচু উঁচু গাছ। রোজাকে দৌড়াতে দেখে হেসে এগিয়ে আসে মৃন্ময়। হাসি মুখে বলে, আস্তে মিস রোজা। রোজা খুশিতে গদগদ হয়ে বলে, কি সুন্দর ফুল! এইসবের নাম কি? এগুলো বনফুল মিস রোজা। ওয়াও, এত রকমের বনফুল কখনো দেখিনি আমি। তীর্থ, দেখ কি অসম্ভব সুন্দর এই ফুল। তীর্থ এগিয়ে এসে উকি দেয়। ফুলটা সুন্দর লাগায় টান দিয়ে ছিঁড়তে গেলে গাছের পাশ থেকে বেরিয়ে আসে সবুজ রঙের একটি সাপ। সাপটা দেখেই চেঁচিয়ে ওঠে তীর্থ। এমনভাবে লাফিয়ে ওঠে যে তার ধাক্কায় রোজা পড়ে যাওয়ার অবস্থা। রোজা ধাক্কা সামলাতে না পেরে মৃন্ময়ের গায়ের উপর পড়ে। দুহাতে মৃন্ময় জাপটে খামচে ধরে নিজের আত্মরক্ষা করে। মৃন্ময়ও দ্রুত হাতে রোজার কোমর জড়িয়ে ধরে। সাথে সাথে সারা শরীর কেঁপে ওঠে রোজার, গলা শুকিয়ে আসে। চোখের পলক ঝাঁপিয়ে মৃন্ময়ের মুখের দিকে তাকায়। মৃন্ময় ঝটপট কোমর ছেড়ে খানিক দূরে দাঁড়িয়ে বলে, ওকে। রোজা মাথা নাড়ে। লজ্জা আর অস্বস্তি নিয়ে আবারও ফুলের দিকে তাকায়। সাথে সাথেই শুরু হয় বর্ষণ। রোজা অবাক হয়ে বলে, হঠাৎ করে বৃষ্টি কেন? মৃন্ময় রোজার হাত টেনে গাড়ির দিকে দৌড়ে যেতে যেতে বলে, এই জন্যই এই বনের আরেক নাম রেন ফরেস্ট মিস রোজা। গাড়ির কাছাকাছি এসে গাড়িতে না উঠে মৃন্ময়ের হাত শক্ত করে চেপে ধরে রোজা। মৃন্ময় অবাক হয়ে বলে, কি হলো, ভিজে যাচ্ছি তো, গাড়িতে উঠুন। রোজা ঠোঁটের কাছে দুষ্ট হাসি ফুটে ওঠে। দাঁত কেলিয়ে বলে, ভিজবো? গহীন বনে বৃষ্টি বিলাসের মজা আলাদা নায়ক সাহেব। আমার সাথে আপনিও ভিজবেন। মৃন্ময় চোখ বড় বড় করে বলে, কখনোই না মিস রোজা, ঠান্ডা লেগে যাবে, গাড়িতে চলুন। না না, প্লিজ একটু। মিস রোজা চলুন বলছি। ওকে ফাইন, যাব। কথাটা বলে রাস্তার পাশে বড় গাছের শিকড়ে বসে পড়ে রোজা। মৃন্ময় অবাক চোখে তাকায়। রোজার এসব পাগলামোতে ভীষণ রাগ লাগছে তার। দুজনেই ভিজে রীতিমতো চুপচুপে হয়ে গেছে। তারপরও রোজার এই পাগলামো। মৃন্ময় অধৈর্য গলায় বলে, আজব তো, বসে পড়লেন কেন? আপনি একটা গান শোনান, বৃষ্টির গান। গান শেষ হলে তবেই যাব, এর আগে নয়। দেখুন, বন, বৃষ্টি আর পাহাড়ি মাটির সংমিশ্রণে কি নেশা ধরানো বৃষ্টি। একটা গান ধরে না প্লিজ। মৃন্ময় অবাক হয়ে বলে, এই পরিস্থিতিতে গান? পাগল হয়েছেন আপনি? রোজা ধরা গলায় বলে, পাগল হলে পাগল। আপনার কাছে দুটো অপশন আছে। এক, আমাকে রেখে গাড়িতে উঠে বসুন। দুই, একটা কিউট গান শোনান। নাও, চয়েস ইজ ইয়োর্স। মৃন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়ায়। আলী আর তীর্থ জানালা দিয়ে মুখ বের করে আগ্রহ নিয়ে তাকায়। মৃন্ময় বাধ্য হয়ে গায়, ঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এলো বৃষ্টি এলো ধীরে ধীরে।
মৃন্ময় গান শেষ করতেই সিটি বাজায় তীর্থ। মৃন্ময় কিছুটা এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, এবার উঠুন। কি হলো, উঠুন। রোজা চোখ বড় বড় করে তাকায়, ঘোর লাগা গলায় বলে, আপনি সত্যি অসম্ভব সুন্দর গান গান, আরেকটা প্লিজ। মৃন্ময় এবার রাগী চোখে তাকিয়ে হুট করে কোলে তুলে নেয় রোজাকে। রোজা হতভম্ব চোখে তাকায়, গাড়ি থেকে মুখ বের করে জোরে জোরে সিটি বাজিয়ে বলে ওঠে, তীর্থ। ओहो क्या सीन है मामू, वन कैप्चर प्लीज। আলিও মুখ দিয়ে অন্যরকম এক শব্দ বের করে বলে ওঠে, আজকের বৃষ্টি সার্থক স্যার, মনে হইতেছে লাইভ সিনেমা দেখতেছি। আপনার কি এন্ট্রি, ওয়াহ। ওদের কথায় কান না দিয়ে দ্রুত পায়ে গাড়ির কাছে এসে রোজাকে সিটে বসিয়ে দিয়ে নিজের সিটে গিয়ে বসে মৃন্ময়। রোজাকে উদ্দেশ্য করে রাগী গলায় বলে, আপনি বাচ্চা নন মিস রোজা, আমরা এখানে কাজে এসেছি। ঠান্ডা লাগিয়ে জ্বর বাঁধিয়ে পড়ে থাকলে আমরা সেবাই করব নাকি ইনভেস্টিগেশন করব? এমন হলো কালই ঢাকা ব্যাক করব। এমন হলে কালই ঢাকা ব্যাক করব। এমন হলে কালই ঢাকা ব্যাক করুন। এমন কেয়ারলেস সহকর্মী প্রয়োজন নেই আমার। মৃন্ময়ের এত বকাঝকা করা কথায় কিছুই যেন কানে ঢুকছে না রোজার। সে এখনো বিশ্বাসই করতে পারছে না মৃন্ময় তাকে কোলে তুলেছে। হঠাৎই ভ্রু কুঁচকে এলো রোজার। এসব ছোটোখাটো বিষয় নিয়ে এত ভাবতে বসার নিজেই অবাক হলো সে। আশ্চর্য, কোলে নিয়েছে তো নিয়েছে, তাতে এত ভাবাভাবির কি আছে? কিন্তু মন তো আর ব্রেনের কথা শুনে না। সারা শরীর মাখামাখি হওয়ায় মৃন্ময়ের উত্তাপ তো কিছুই কমে না। কি করবে তার রোজা? গ্রামের নাম সোনাপুকুর, আর ওদের গ্রামের বাড়ি খুবই প্রত্যন্ত একটি অঞ্চল হলেও শিল্পীর আঁকা অমায়িক সুন্দর এই গ্রাম। আরোর মনে হয় আধুনিক প্রযুক্তি যেখানে যত কম সেখানে সৌন্দর্য তত বেশি। এখানে দোতলা ঘর আছে তাদের, ঘরের সামনে বিশাল খোলা বারান্দা, এক পাশে রান্নাঘর। গ্রামে একে বলে ছেইলা। ঘরের পেছনের দিকে একটি পুকুরও আছে, লাল লাল পদ্ম ভরে আছে সেই পুকুর। পানিতে শ্যাওলা পড়ে তার রং হয়েছে হালকা সবুজ। আরোর মনে হয় এই পুকুরে সবুজ রঙের পানি মানায়। স্বাভাবিক রঙের পানি এই পুকুরে খুবই অস্বাভাবিক লাগতো, খুব বেশি অস্বাভাবিক। বাড়ির চারপাশে ইউক্যালিপটাস, বেগুন, মেহেরগনি গাছের ছড়াছড়ি। আরও রুমটা জানালার পাশেই মস্ত এক শিউলি ফুলের গাছ। এই বন্দি জীবন সেই অভিশপ্ত রাফিনের কাছ থেকে ছাড়া পেয়ে এই গ্রামটাকে যেন স্বর্গের মতো লাগছে আরুর। আবারও চোখে মুখে খুশির ঝিলিক, আগে সেই চঞ্চলতা। ভাবির সাথে মাটির চুলোয় ধোঁয়া উড়িয়ে রান্না করতে গিয়ে দমফাটা কাশিতে মত্ত হতেও বেশ লাগে তার। ভাইয়ের হাত ধরে ধুকপুক মন নিয়ে পুকুরে গোসল করতে গিয়েও তার চরম আনন্দ। কিছুদিনের ঝড়ঝাপটা সব কিছু ভুলে গিয়ে পুরো পরিবারই যেন প্রাণ ফিরে পেয়েছে আবার। সবার মনে একটাই আশা, আর কোনো অঘটন নয়, এবার একটু শান্তি চাই। কিন্তু ভাগ্য কি সহায় হবে? রাফিন নামক কালো ছায়া কি এত সহজে ভালো থাকতে দেবে তাদের? আরুর মতো মেয়েরা হয়তো জানে না রাফিন নামক কালো ছায়া কখনো পিছু ছাড়ে না। কাউকে নিঃশেষ করে দিতে তাদের শান্তি, কারো হাসি মুখটা কালো ছায়ায় ঢেকে দেওয়াতে তাদের প্রশান্তি। ভালোবাসা খুবই সুন্দর একটি শব্দ। এই অনুভূতিগুলো কল্পনাতীত, কিন্তু ভুল মানুষকে ভালোবাসার অনুভূতিগুলো খুব বিষাক্ত, বড্ড তেতো। ভিজে চুপচুপে শরীর নিয়ে খাসিয়াপুঞ্জিতে পৌঁছালো রোজা মৃন্ময়। মাগুরছড়া খাসিয়াপুঞ্জি একটি উঁচু টিলার উপর, আর সেই টিলা বেয়ে উঠে গেছে মাটি কেটে বানানো সিঁড়ি। রোজা মৃন্ময় সামনে সামনে হাঁটছে, তীর্থ আলী পিছনে। ততক্ষণে বৃষ্টি কেটে গিয়ে উজ্জ্বল রোদে ঝলমল হয়ে উঠেছে চারদিক। কিছুটা সামনে গিয়ে একজন খাসিয়া মেয়েকে কাপড় শুকাতে দেখলো তারা। সেখান থেকে খানিক দূরেই একদল বাচ্চারা মাটিতে দাগ কেটে অদ্ভুত এক খেলায় মেতে উঠেছে। মৃন্ময় রোজাকে ইশারা করতেই এগিয়ে যায় রোজা। স্মিত হেসে বলে, এই যে একটু শুনবেন। মেয়েটি বিস্ময় নিয়ে তাকায়। রোজা আবারও বলে, এখানে তাহেরা পতামের বাড়িটা কোনটা বলতে পারবেন? মেয়েটি হাত দিয়ে ইশারা করে বলে। রোজা ধন্যবাদ জানিয়ে ফিরে আসে। দেখিয়ে দেওয়া বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে শ্বাস টেনে নিয়ে বলে, অবশেষে গন্তব্যে পৌঁছালাম।
মৃন্ময় জবাব দেয় না। তীর্থ তাড়াহুড়ো করে রোজার পাশাপাশি হাঁটতে হাঁটতে ফিসফিস করে বলে, দেখছিস খাসিয়ার মেয়েরাও কীরকম স্মার্ট, সেই সাথে হটও। রোজা ভ্রু কুঁচকে তাকায়। তীর্থ চোখ টিপে হাসে। রোজা তীর্থের পায়ে শক্ত করে পাড়া দিয়ে বিড়বিড় করে, জিন্দেগিতে শুধরাইবি না তুই। রোজার পায়ের চাপে নিজের পা ধরে লাফিয়ে ওঠে তীর্থ। রোজার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়, রাগী গলায় বলে, রাক্ষসী মহিলা, জামাইয়ের হাতে দিনে 10 বার পড়া খাবি তুই। তোর জামাই তোরে পড়াইতে পড়াইতে মায়েরা ফেলবে। রোজা সেদিকে কান্না দিয়ে হাঁটায় মনোযোগ দেয়। আলী হো হো করে হেসে ওঠে। মৃন্ময় মুচকি হেসে তীর্থের পিঠে চাপড়ে বলে, দাঁড়িয়ে পড়লে কেন? বরদোয়াটা না হয় হাঁটতে হাঁটতেই দাও, চলো। হাসতে হাসতে বলল মৃন্ময়। তাহেরা প্রথমের বাড়িতে গিয়ে প্রথম যে ঝটকাটা খেল তীর্থ তা হলো তাহেরা প্রথম একজন পুরুষ। তাহেরার স্ত্রী আর 2 মেয়ের সাথে দেখা হলো ওদের। খাসিয়ারা অতিথি পরায়ণের জাতি, মৃন্ময়দের সাধ্যমতো আপ্যায়ন করল। তাহেরা পতামের কথা জিজ্ঞেস করায় বলল, এখান থেকে 10-15 মিনিট দূরত্বে একটা চা বাগান আছে, ওখানে কাজ করছেন তাহেরা পতাম। অফিস স্টাফ বলে খুঁজে বের করতে তেমন একটা অসুবিধা হবে না তাদের। মৃন্ময় রোজা বেরিয়ে এলো। তাহেরার ছোট্ট মেয়ে আকাইদা দাওয়ায় বসে পানের বিড়া বানাচ্ছে। রোজা মৃন্ময় দাওয়া ছেড়ে বেরিয়ে আসতেই বিস্মিত কণ্ঠে বলে ওঠে রোজা, কত দ্রুত পান গোছাচ্ছে দেখেছেন? মনে হচ্ছে চোখের পলকে কাজ ছেড়ে ফেলছে। মৃন্ময় হেসে বলে, এটা তো ওদের কাজ, তাই পারে। ওরা কিন্তু পানকে পান বলে না, ওরা বলে। রোজা সরু চোখে তাকায়। টুম্পেও। মৃন্ময় মাথা নাড়ায়। রোজা বিড়বিড় করে, পানের মতো একটা সহজ শব্দকে এতটা ভয়ানক শব্দে কনভার্ট করার কি প্রয়োজন? আল্লাহ মালুম। গাড়িতে উঠে চা বাগানের উদ্দেশ্যে রওনা হয় তারা। মৃন্ময় রোজা দুজনের কাপড়ই অনেকটা শুকিয়ে আসছে এখন। গাড়িতে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে ওঠে মৃন্ময়, খাসিয়াদের একটা প্রবাদ বাক্য আছে, প্রবাদটা তারা মনে প্রাণে বিশ্বাস করে বলেই তারা মাতৃপ্রধান। তীর্থ উদাস গলায় বলে। তীর্থ চোখ মুখ কুঁচকে বলে, মানে কাকি? কাকি মানে তো চাচার বউ, তাই না? কিন্তু সেই অর্থটা কি? তীর্থ মুখ কালো করে 3 জনের দিকেই তাকায়। রোজা এখনও খিলখিল করে হেসে চলেছে। মৃন্ময়ের মুখে নিঃশব্দ হাসি। কয়েক মিনিটের মাঝেই চা বাগানে পৌঁছে গেল তারা। খোঁজ নিয়ে জানতে পারল তাহেরা পতাম চা বাগানের ডান দিকে আছে। সেখানে এগিয়ে যেতে চোখ জুড়িয়ে এলো তাদের। চারপাশে সবুজ চা বাগানের সারি, সবুজের উপত্যক্য। মেয়েরা ঝুড়ি কাঁধে পাকাপোক্ত হাতে চা পাতা সংগ্রহ করে চলেছে ক্রমাগত। চায়ের সারির মাঝ বরাবর হাঁটতে হাঁটতে রোজার মনে হলো, এ জীবনে চায়ের শ্রমিক হলেও খুব একটা খারাপ হতো না। মন ভরে চারপাশটা দেখা যেত, প্রাণ ভরে শ্বাস নেওয়া যেত, ঝিরিঝিরি বাতাসে চা গাছের মতো ঢেউ খেলানো যেত। মৃন্ময় তীর্থ নিজের মাঝে কথা বলতে বলতে বেশ খানিকটা এগিয়ে গিয়ে বুঝতে পারল রোজা তাদের সাথে নেই। দুজনে ব্যস্ত হয়ে এদিক ওদিক তাকাতেই আলী হাতের ইশারায় দেখিয়ে দিল তাকে। রোজা চা শ্রমিকদের থেকে ঝুড়ি আর মাথায় পড়া হেড নিয়ে শ্রমিকদের মতো চা তুলছে। যার ঝুড়ি নিয়েছে সে পাশে দাঁড়িয়ে কিভাবে তুলতে হয় তাই দেখিয়ে দিচ্ছে। রোজা মুখে দীর্ঘ হাসি ঝুলিয়ে চা তুলছে, তো কখনো খিলখিল করে হেসে উঠছে। মৃন্ময় অবাক চোখে তাকিয়ে আছে। সবুজের মাঝে স্নিগ্ধ এক পরি নেমে এসেছে জানো। কি কোমল তার ঠোঁট, গাল আর সেই চোখ। রোজাকে দেখতে পেয়ে দৌড়ে যায় তীর্থ। বিভিন্ন পোজে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে দুজনেই। আলী পাশে দাঁড়িয়ে উৎসাহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। তীর্থ রোজাকে খুবই পছন্দ করে সে, কিন্তু পছন্দ করার কারণটা কিছুতেই ধরতে পারে না আলী। বেশ কিছুক্ষণ কাটিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ফিরে এলো রোজা। মৃন্ময় অন্যদিকে তাকায়। চা বাগানের এই সবুজে ভিড়েও যেন রোজার মুখটা ভাসতে তার চোখে। তার সাথে রোজার ওই টোল পড়া স্নিগ্ধ গাল দুটো ছুঁয়ে দেওয়ার ইচ্ছেটাও যেন মাথাচাড়া দিয়ে উঠছে। কিন্তু মৃন্ময় সামলে নেয় নিজের আবেগকে, নিয়ন্ত্রণ করার অসাধারণ ক্ষমতা নিয়ে ঢেকে ফেলে সব কম্পন। লুকায়িত দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় তাহেরা পতামকে খুঁজতে। খানিক বাদে পেয়েও যায়। তাহেরা পতাম মধ্যবয়স্ক একজন পুরুষ। রোদে পোড়া চামড়ায় মোড়া শক্তপোক্ত শরীর। মৃন্ময় নিজের পরিচয় দিতেই অবাক চোখে তাকায় সে।
মৃন্ময় ব্যাপারটা বুঝিয়ে বলতে মাথা দোলাতে তাহেরা। মৃন্ময় প্রশ্ন করে, সায়াম চাং এখন কোথায় থাকে জানেন? ওনার ঠিকানা আছে আপনার কাছে? লোকটি মাথা হেলিয়ে বলে, সে তো অনেক বছর আগের কথা। 14 বছর আগে যে বাড়ি ফিরেছে তারপর আর কখনো সিলেটে আসেনি সে। কেন আসেনি কে জানে। সাইয়ামের ঠিকানা তো আমার কাছে নাই, তবে ওর বাড়ি থুইচাপাড়া। তীর্থ ভ্রুকুচকে বলে, থুসাইপাড়া? এটা তো বান্দরবনে, তাই না? তাহারা মাথা নেড়ে সম্মতি জানায়। হ্যাঁ, বান্দরবনে। আপনারা সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন। পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে আরুর। পিটপিট করে তাকে ফোনের স্ক্রিনে সময় দেখে। 10:05। আরু ঝটপট করে উঠে বসে। এত দেরি হয়ে গেছে অথচ কেউ জাগায়নি তাকে। অদ্ভুত। আড়মোড়া ভেঙে ঘর থেকে বেরিয়ে লিনা আর আরিফকে চোখে পড়ে। লিনা টোলে বসে মুখ টিপে হাসছে, আর আরিফ রান্না করার বৃথা চেষ্টা চালাচ্ছে। আরু মুচকি হেসে সেদিকে পা বাড়িয়েও ঘুরে ঘরের পেছনের দিকটায় চলে যায়। পুকুর পাড়ে পা ভিজিয়ে বসে। ঠিক তখনই দুটো গাড়ি এসে থামে তাদের বাড়ির সামনে। আরু ভ্রুকুচকে তাকায়, ভাবে এখানে কে আসতে পারে, তাও আবার গাড়ি নিয়ে। আচ্ছা, রাফিন নয় তো? আরু নিজের মাথায় গাঁটটা মেরে বলে, ধ্যাত, ওই লোক এখানে কেন আসবে? আর জানবে বা কিভাবে যে তারা এখানে আছে? কপাল কুঁচকে কিছুক্ষণ আজগুবি চিন্তা করে উঠে দাঁড়ায় আরু। গাড়িগুলোর দিকে দুপা এগিয়ে যেতেই পিলে চমকে ওঠে তার। রাফিন ব্রাউন শার্ট আর হোয়াইট জিন্স পরে দাঁড়িয়ে আছে, দুহাত পকেটে ঢুকানো আর মুখে দীর্ঘ হাসি। ভয়ে আরুর হাত পা কাঁপছে, মাথা শুধু একটা কথা ঘুরছে, রাফিন এখানে কেন? রাফিন এখানে কেন কেন কেন? আরুকে দেখতে পেয়ে হাসিটা আরও দীর্ঘ হয় রাফিনের। বাঁকা হেসে বলে,